আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা রসায়ন পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন থেকে আরও একটা গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন সলভ করব। বোর্ড কোশ্চেনটা আমরা নিয়েছি সিলেট বোর্ড 2025 থেকে। বোর্ড কোশ্চেনটা এরকম ছিল, পর্যায় সারণীতে একটা পর্যায়ের খণ্ডিত অংশ দেওয়া আছে যেখানে এক্স ওয়াই জেড প্রতীকী অর্থে কয়েকটা মৌল দেওয়া আছে। এখন প্রশ্ন ছিল এক্স ওয়াই দ্বারা গঠিত যৌগের তড়িৎ পরিবাহিতা ব্যাখ্যা করো। এক্স ওয়াই মৌলটা কি এটা আমাদের আগে বের করতে হবে। তোমরা একটু খেয়াল করো, পিরিয়ডিক টেবিলে এখানে যে সোডিয়াম দেওয়া আছে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এটা 3 নম্বর পর্যায়ের মৌল। সোডিয়ামের পরে একটা গ্যাপ আছে, এক্স মৌল গ্যাপ দেওয়া আছে। তাহলে এক্স মৌল যেহেতু গ্যাপ দেওয়া আছে, সোডিয়ামের ইমিডিয়েট পরের এক্স মৌলটা হবে ম্যাগনেসিয়াম, এটা হলো 12। অপরদিকে ওয়াই মৌলটা কি দেখো, সর্বশেষ মৌলটা আর্গন, এটা হলো 18। আর্গনের আগের মৌল জেড মৌলটা এটা হলো ক্লোরিন, এই মৌলটা হলো 17। ক্লোরিনের আগের মৌলটা এটা হলো সালফার 16। তাহলে আমাদের ওয়াই মৌলটা হলো সালফার। এখন আমরা দেখব এক্স ওয়াই দ্বারা গঠিত যৌগের তড়িৎ পরিবাহিতা। এক্স ওয়াই দ্বারা গঠিত যৌগটা আসলে কেমন হবে? তাহলে আমরা এক্স মৌল হিসেবে পেলাম ম্যাগনেসিয়াম, ওয়াই মৌল পেলাম সালফার। আমরা জানি ম্যাগনেসিয়াম এটা একটা কি ধাতু, অপরদিকে সালফার এটা একটা অধাতু। আমরা জানি ধাতু ইলেকট্রন দান করে ধনাত্মক আয়ন তথা ক্যাটায়নে পরিণত হয়, অধাতু ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হয়। অর্থাৎ ম্যাগনেসিয়াম এর ক্যাটায়ন হবে ম্যাগনেসিয়াম 2+, এটা হলো ম্যাগনেসিয়ামের ক্যাটায়ন। আর সালফার ইলেকট্রন গ্রহণ করলে সালফার 2- পরিণত হবে, যেটা সালফারের অ্যানায়ন। এবার ক্যাটায়নে অ্যানায়নের মাধ্যমে আমরা যে বন্ধনটা দেখব সেটা হলো আয়নিক বন্ধন। অর্থাৎ ম্যাগনেসিয়াম 2+ এবং সালফার 2- একত্রিত হয়ে যে যৌগটা তৈরি করবে সেটা হলো ম্যাগনেসিয়াম সালফাইড। তো আমাদের আজকে প্রশ্ন ছিল এক্স ওয়াই দ্বারা গঠিত যৌগের তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা আমরা কিভাবে ব্যাখ্যা করব? ম্যাগনেসিয়াম সালফাইড এই যৌগটা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, তবে গলিত দ্রবীভূত অবস্থায় আয়নিত অবস্থায় এরা বিদ্যুৎ পরিবহন করে। এ কারণে আমরা একে আয়নিত অবস্থা নেব। আয়নিত অবস্থা নেব, এর জন্য একটা আমরা পাত্র সিলেক্ট করব। করলাম। এই পাত্রের মধ্যে আমরা দুইটা ধাতব দ্বন্দ্ব বা গ্রাফাইট দ্বন্দ্ব প্রবেশ করাবো। এদেরকে আমরা ব্যাটারির সাথে কানেক্টেড করব অথবা একটা কোষের সাথে কানেক্ট করব। ব্যাটারির ধনাত্মক প্রান্তে যে যুক্ত দ্বন্দ্বটা এটার নাম হলো অ্যানোড, এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্তে যে যুক্ত এটার নাম হলো ক্যাথোড। আমাদের ব্যাটারির ধনাত্মক প্রান্তটা হলো বড় দাগ দ্বারা বোঝানো হয়েছে এবং ঋণাত্মক প্রান্ত ছোট দাগ দ্বারা বোঝানো হয়েছে। তোমরা এভাবে মনে রাখবে, প্লাস করলে বাড়ে তার মানে দাগটা বড় হবে, মাইনাস করলে ছোট হয় কমে যায় তার মানে দাগটা ছোট হবে। অনেক সময় প্লাস মাইনাস দেওয়া থাকে না। তো ম্যাগনেসিয়ামকে আয়নিত অবস্থায় নিলে দ্রবণের মধ্যে ম্যাগনেসিয়াম থাকবে 2+ এবং দ্রবণের মধ্যে সালফার থাকবে 2-, এরকম জলীয় দ্রবণের মধ্যে থাকবে। আমরা এই দ্বন্দ্বগুলোকে সম্পূর্ণরূপে ডুবাবো না, আংশিক ডুবাবো। কিছুটা এটা তরলের মধ্যে থাকবে, কিছুটা তরলের মধ্যে থাকবে না। এবার আমরা অ্যানোড ও ক্যাথোডের বিক্রিয়া দেখব। অ্যানোড বিক্রিয়াতে কি ঘটবে দেখো, আমাদের এখানে ম্যাগনেসিয়াম 2+ হলো ক্যাটায়ন, অপরদিকে সালফার 2- হলো অ্যানায়ন। তো স্বভাবতই অ্যানায়ন অ্যানোডের দিকে যাবে, ক্যাটায়ন ক্যাথোডের দিকে যাবে। অ্যানোডে কি ঘটবে? অ্যানোডে যেটা ঘটবে, অ্যানোডে সালফার 2- সেখান থেকে সালফার মুক্ত সালফারে পরিণত হবে। সেজন্য সে কি করবে? দুইটা ইলেকট্রন দান করবে। আমরা যদি বইয়ের ভাষা অনুযায়ী লিখতে চাই তাহলে আমরা লিখব সালফার 2- থেকে সালফার 0 হলো, এই বামের মাইনাস ইলেকট্রন ডানে আমরা প্লাস দিয়ে দেব। অপরদিকে ক্যাথোড বিক্রিয়াতে কি ঘটবে? ক্যাথোড ক্যাটায়নকে আকর্ষণ করে, ক্যাথোড যেহেতু ঋণাত্মক ধনাত্মককে আকর্ষণ করে। ক্যাথোডে ম্যাগনেসিয়াম 2+, সে দুইটি ইলেকট্রন গ্রহণ করে মুক্ত ম্যাগনেসিয়াম পরমাণুতে পরিণত হবে। অর্থাৎ এক্স ওয়াই দ্বারা গঠিত যৌগ ম্যাগনেসিয়াম সালফাইড, এই যৌগটা
এই যৌগটাকে আমরা জলীয় দ্রবণে দিলে অ্যানোডে সালফার এবং ক্যাথোডে ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হবে। ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা তোমরা তোমাদের মূল বই 102 পেজে পেয়ে যাবে। 102 পেজ থেকে তোমরা এই পড়াটা সুন্দর করে পড়ে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রসায়ন পঞ্চম অধ্যায় থেকে রাসায়নিক বন্ধন থেকে আরো একটা গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন তোমাদের সামনে এনেছি। এটা কুমিল্লা বোর্ড 2023 সালে এসেছিল। আমাদের এখানে একটা চার্ট দেওয়া আছে যেখানে কতগুলো প্রতীকী অর্থে মৌল দেওয়া আছে পি কিউ আর এস। এই পি মৌলটার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন দেওয়া আছে, কিউ মৌল, আর মৌল, জেড মৌল, এবং সর্ববহিষ্ঠ শক্তি স্তরের মান দেওয়া আছে। তো আমাদের এখানে লেখা আছে পি কিউ আর এস, এগুলো প্রতীকী অর্থে। এবং কোশ্চেন ছিল উদ্দীপকের পি এর বিদ্যুৎ পরিবহনের কৌশল। প্রথমে কাজ হলো আমাকে পি মৌলটা সিলেক্ট করতে হবে। আসলে পি মৌলটা কি ছিল আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো পি মৌলটার ক্ষেত্রে কি তথ্য দেওয়া আছে। পি মৌলের ব্যাপারে দেওয়া আছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে NS2 NP অন, তার মানে NS2 NP অন দেওয়া আছে, এবং সর্ববহিষ্ঠ শক্তি স্তর এখানে n এর মান হলো 3। তার মানে আমরা যদি এখানে 3 বসাই শেষ শক্তি স্তরে 3s2 3p অন পাওয়া যাবে। আমি তোমাদের একটা কৌশল শেখাবো যেটার মাধ্যমে তোমরা খুব সহজেই মৌল নির্ধারণ করতে পারবে। সেটা কি রকম? পিরিয়ডিক টেবিলে পর্যায় সারণী একটা প্যাটার্ন মেনে চলে। পর্যায় সারণীর একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা এরকম, আমরা জানি আমাদের পিরিয়ডিক টেবিলে মোট 7টা পর্যায় আছে এবং 118টা মৌল আছে। প্যাটার্নটা এরকম 2 8 8 18 18 32 32। তুমি সবগুলোকে যোগ করলে পাবে 118টি মৌল। এখানে খেয়াল করার বিষয় এই যে 2, এটা হলো প্রথম পর্যায়ের মৌল, এটা প্রথম পর্যায়ের মৌলের সংখ্যা। দ্বিতীয় পর্যায়ে 8টা, তৃতীয়তে 8টা, চতুর্থতে 18, পঞ্চমে 18, ষষ্ঠতে 32 এবং সপ্তম পর্যায়ে তোমরা পাবে 32টা। তো আমরা এটাই পি মৌল বের করার জন্য আমরা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করব। দেখো খেয়াল করে পি মৌলের শেষ শক্তি স্তর 3 এবং সেখানে কি আছে এস কক্ষপথে এস অরবিটালে 2টা এবং পি অরবিটালে আছে 1টা, মোট 3টা থাকা লাগবে। আমি যদি এই প্যাটার্ন পদ্ধতিতে বের করি তাহলে এরকম হবে পি মৌলটা প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা এবং তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন হবে 2 আর 1 এ 3টা। তাহলে মোট ইলেকট্রন পেয়ে গেলাম কত? 13টা। তার মানে আমার এই পি মৌলটা হলো অ্যালুমিনিয়াম। আমাদের পি মৌলে অ্যালুমিনিয়াম। এছাড়াও আরেকটা কৌশল আছে, সেটা হলো ইলেকট্রন বিন্যাস পদ্ধতি। পি মৌলটাতে ইলেকট্রন বিন্যাস শুরু করবে 3 নাম্বার কক্ষপথে, এই ইলেকট্রন বিন্যাসটা পেতে হবে। অর্থাৎ তুমি 1s2 2s2 2p6 3s2 3p অন পাবে। এবার ইলেকট্রনগুলো গুনে দেখো 2 2 4 6 8 10, 2 2 4 4 6 10, 10 2 12 1 13, মোট 13টি ইলেকট্রন আছে। তার মানে এই মৌলটা হবে অ্যালুমিনিয়াম। এবার আমরা দেখব পি মৌলের বিদ্যুৎ পরিবহনের কৌশল। আমরা আমাদের রসায়ন বইয়ের 104 পৃষ্ঠায় ধাতব বন্ধন নামে একটা গুরুত্বপূর্ণ টপিক আছে। এখানে আলোচনা আছে ধাতু কিভাবে বিদ্যুৎ পরিবহন করে। আমরা এখন সেটা দেখব। ধাতুর বিদ্যুৎ পরিবহন কৌশলের এরকম একটা চিত্র দেওয়া আছে। কতগুলো গোলক এরকম আঁকানো আছে, এদেরকে বলা হয় অ্যাটমিক কোর বা পারমাণবিক শ্বাস। এই পারমাণবিক শ্বাসে সকল ধাতু ইলেকট্রন দান করার কারণে তারা ধনাত্মক চার্জযুক্ত হয়ে আছে। এটা হলো দান করা, যে সকল ধাতু দান করছে তাদের অ্যাটমিক কোরের অবস্থা। এবং এর মাঝে কিছু মুক্ত ইলেকট্রন আছে, যে ইলেকট্রনগুলোকে তারা দান করছে। এই ইলেকট্রনগুলোকে বলা হয় সঞ্চরণশীল ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন বলা হয়। ইলেকট্রনগুলো ইচ্ছামতো যে কোনো দিকে ঘোরাফেরা করতে পারে। মূলত ধাতুর এই সঞ্চরণশীল ইলেকট্রনের কারণেই ধাতুর মধ্যে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পরিবাহিত হয়। তো যাই হোক, এটা হলো ধাতুর স্বাভাবিক অবস্থা। আমরা যে অবস্থাটা পেলাম এটা ধাতুর স্বাভাবিক অবস্থা।
এবার আমরা যদি ধাতুতে বিদ্যুৎ পরিবহন করাতে চাই, তাহলে আমরা এই অ্যাটমিক কোরের দুই প্রান্তে আমরা তড়িৎ পরিবহনের জন্য ব্যাটারির ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তকে যুক্ত করে দেব। আমরা এই প্রান্তটাকে ধনাত্মক, এই প্রান্ত ঋণাত্মক ধরলাম। তো ইলেকট্রনগুলো কি করবে? ইলেকট্রনগুলো ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে যাবে। তার মানে এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে এগুলো ঋণাত্মক থেকে ধনাত্মক প্রান্তে যাবে। আর তড়িৎ পরিবহনের ক্ষেত্রে পজিটিভ থেকে ইলেকট্রন প্রবাহ হয় ঋণাত্মক অংশ থেকে। ইলেকট্রন প্রবাহটা হয়ে থাকে ঋণাত্মক অংশ থেকে, আর তড়িৎ প্রবাহ হয়ে থাকে, যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করব, এটা হয়ে থাকে ধনাত্মক অংশ হতে। তো ইলেকট্রন প্রবাহের ক্ষেত্রে আমরা দেখাইছি, যদি ইলেকট্রন প্রবাহ হয় ঋণাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক, এটা ধনাত্মক। ধাতুর বিদ্যুৎ পরিবহনের মূল কারণ তার মধ্যে থাকা সঞ্চরণশীল ইলেকট্রন, যেগুলো ধাতু ত্যাগ করেছিল। যখন আমরা এটাকে ব্যাটারিতে সংযুক্ত করি, ইলেকট্রনগুলো ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে যায়। তার মানে ধাতুর বিদ্যুৎ পরিবহনের মূলত দায়ীকে সঞ্চরণশীল ইলেকট্রন। আমরা পি মৌল, অর্থাৎ আমাদের এই কাঙ্ক্ষিত মৌলটা ছিল অ্যালুমিনিয়াম, এবং অ্যালুমিনিয়াম মৌল সে কি করে, তার সর্বশেষ শক্তি স্তর থেকে 3টি ইলেকট্রন দান করে অ্যালুমিনিয়াম 3+ পরিণত হয়, যেটাকে আমরা বইয়ের ভাষায় অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, এবং এই মাইনাস ইলেকট্রন ডানে নিলে আমরা পাবো কি প্লাস ইলেকট্রন। অর্থাৎ আমরা যে কোনো ধাতুর ক্ষেত্রে এই স্ট্রাকচারটা বর্ণনা করতে পারি। এবং তোমরা এই বর্ণনার সুবিধার্থে তোমাদের মূল বই 105 পেজে এই চিত্র সহ বর্ণনা পেয়ে যাবে। এটা চিত্র সহ বর্ণনা পেয়ে যাবে। তোমরা এখান থেকে পড়ে নিলে যে কোনো ধাতুর জন্য বিদ্যুৎ পরিবহন কৌশল পারা যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আরো একটা পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন থেকে আরো একটা নতুন বোর্ড কোশ্চেন নিয়ে আসছি, গুরুত্বপূর্ণ। কুমিল্লা বোর্ড 2021-এ যেটা এসেছিল, প্রশ্নটা ছিল, আমাদের উদ্দীপক ছিল 3টা মৌল দেওয়া আছে XYZ, যেগুলো প্রতীকী অর্থে তোমরা বুঝতে পারছো। তাদের পারমাণবিক সংখ্যা একটা দেওয়া আছে 7, একটা 15 আর একটা 17। তো প্রশ্ন ছিল Y ও Z দ্বারা গঠিত দুটি ভিন্ন যৌগের মধ্যে একটি অষ্টক নিয়ম মেনে চললেও অপরটি অষ্টক নিয়ম মেনে চলে না কেন? তো আমাদের আগে বুঝতে হবে Y ও Z মৌলটা কি। আমাদের উদ্দীপকে তোমরা খেয়াল করো, Y মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 15। তার মানে Y মৌলটা হলো ফসফরাস, এবং Z মৌলটাতে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 17। তার মানে মৌলটা হলো ক্লোরিন। আমরা জানি ফসফরাস এবং ক্লোরিন দ্বারা দুইটা সমযোজী যৌগ তৈরি হতে পারে, দুই ধরনের, একটা ফসফরাসের ট্রাইক্লোরাইড আর একটা ফসফরাসের পেন্টাক্লোরাইড। আজকে আমরা দেখব এদের মধ্যে কোনটি অষ্টক নিয়ম মেনে চলে এবং কোনটি মেনে চলে না। তো আমরা প্রথমে ফসফরাস ট্রাইক্লোরাইড নিয়ে একটু কাজ করি। ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগে আমরা হিসাবের সুবিধার্থে একটু এদের মধ্যে চার্জ পাওয়ার অ্যাপ্লাই করে দেখব। চার্জ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যেটা ঋণাত্মকতায় বেশি সেটা ঋণাত্মক মান পাবে, যেটা তুলনামূলক ঋণাত্মক কম সেটাকে আমরা ধনাত্মক ধরতে পারি। তো ফসফরাস এবং ক্লোরিনের মধ্যে ঋণাত্মকতার মান ক্লোরিনের বেশি। ক্লোরিন একটা ঋণাত্মক চার্জযুক্ত 1-, এবং তার সাপেক্ষে এটা কি 3+। এই কাজটা আমরা এই কারণে করলাম যে কয়টা ইলেকট্রন শেয়ার হবে এটার দ্বারা আমরা খুব সহজে বুঝতে পারি। তো আমরা প্রথমে এটার সুবিধার্থে, কাজের সুবিধার্থে আগে এটা একটু ইলেকট্রন বিন্যাস করে নেব। ফসফরাসের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p3, এ হলো 15। আমরা এটাকে পি অরবিটাল একটু ভেঙে লেখার জন্য বা দিয়ে লিখতে পারি 1s2 2s2 2p6 3s2। 3 নম্বর কক্ষপথে পি অরবিটালকে আমরা জানি পি অরবিটাল 3টা অ্যাক্সিয়াল বা অক্ষ বরাবর থাকে, px py pz। আমরা লিখতে পারি 3px 3py এবং 3pz। প্রত্যেকের একটা করে কি বিজোড় ইলেকট্রন আছে। মূলত এই বিজোড় ইলেকট্রনগুলোই বন্ধনে অংশগ্রহণ করে থাকে। আবার আমরা যদি ক্লোরিনে খেয়াল করি, ক্লোরিন 17, আমরা দেখব 1s2 2s2 2p6 3s2 3p5। তো
তো এই ক্লোরিনকে যদি আমরা পি অরবিটালটাকে 3টা অ্যাক্সিয়াল বরাবর লিখতে চাই, তাহলে আমরা 3s2 3px 3py এবং 3pz পেয়ে যাব। নিয়ম হলো প্রতিটা অরবিটালে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকবে, অযুগ্ম থাকা লাগবে। তো যাই হোক, আমরা এটাতে অযুগ্ম রাখার জন্য প্রথমে এক্স কে একটা দেব, ওয়াই কে একটা দেব, জেড কে একটা দেব। কিন্তু 5টার মধ্যে 3টা ব্যবহার হলেও আরো 2টা আছে, তো এক্স কে আরো একটা দেব, ওয়াই কে আরো একটা দেব। বিজোড় ইলেকট্রন কিন্তু আমরা ক্লোরিনে পেলাম একটা এবং ফসফরাসে পেলাম 5টা। এবার এদের বন্ধন গঠনের ক্ষেত্রে আমরা দেখব আমরা কিভাবে এদের মধ্যে বন্ধন গঠন করতে পারি। ফসফরাস ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে দেখো, ফসফরাস মৌলটা কেন্দ্রে রাখলাম। আমি তোমাদেরকে যেটা একটা সহজ করে দিতে পারি সেটা হলো, তোমরা দেখো একটা মৌলের নিউক্লিয়াস আঁকাতে, নিউক্লিয়াস সহ কক্ষপথ আঁকাতে কৌশলটা কি? সেটা হলো ফসফরাসের প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, 3টা কক্ষপথ আছে। অনুরূপে ক্লোরিনেরও কিন্তু 3টা কক্ষপথ আছে। আমার যতগুলো কক্ষপথ তার চেয়ে আমি একটা বৃত্ত বেশি আঁকাবো, কারণ এই প্রথম বৃত্তটা আমার নিউক্লিয়াস। এই যে একটা বৃত্ত আঁকালাম, 2টা আঁকালাম, 3টা আঁকালাম এবং 4টা বৃত্ত আঁকালাম। প্রথম বৃত্তটা নিউক্লিয়াস। দ্বিতীয় বৃত্তে, প্রথম বৃত্তে দেখো কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে মোট 8টা এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে 5টা। এবার যেটা খেয়াল করতে হবে, দেখো তৃতীয় কক্ষপথে এস অরবিটালে ইলেকট্রন 2টা জোড়া অবস্থায় আছে আর পি অরবিটালে ইলেকট্রনগুলো বিজোড়। এজন্য আমরা 5টা ইলেকট্রনে 2টাকে রাখবো জোড়া আর বাকিগুলো কি রাখবো? বিজোড় অবস্থায় রাখবো। এবার ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখব, আমরা এর সাথে ইলেকট্রন শেয়ার করাবো। তো আমরা একটা ক্লোরিন লিখলাম, প্রথম কক্ষ, এটা হলো প্রথম রাউন্ডটা হলো কি আমার নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথ এখানে শেয়ার হবে। যাই হোক, ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, এটাকে আমরা ক্রস চিহ্ন দিয়ে বুঝালাম। দ্বিতীয়তে ইলেকট্রন আছে কয়টা? 8টা এবং তৃতীয়তে ইলেকট্রন আছে হলো 7টা, 2 4 6। এটা একটা জিনিস ছিল খেয়াল করার মতো, 3s2 এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া, এই যে 3টা জোড়া জোড়া আমরা দিলাম। আর একটা ছিল বিজোড় যেটা এখানে শেয়ার হবে। এবং ইলেকট্রনগুলোকে আমরা ডট ও ক্রস চিহ্ন দিয়ে বোঝানো যায়, এটা আমাদের মূল বই 98 পৃষ্ঠার উপরের লাইনটাতে দেওয়া আছে। তো যাই হোক, আরেকটা ক্লোরিন আমরা আঁকাবো। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয়তে ইলেকট্রন আছে 8টা এবং তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 7টা। তার মধ্যে একটা বিজোড় যেটা শেয়ার হয়ে গেল, বাকিগুলো জোড় অবস্থায় পাওয়া যাবে। এখানে একটা আমরা ক্লোরিন নেব। এই ক্লোরিনের প্রথমে আছে 2টা, দ্বিতীয়তে আছে 8টা। আমরা আর ক্রস দিলাম না আমাদের হিসাবের সুবিধার্থে, কিন্তু এটা পরীক্ষার জন্য কিন্তু প্রযোজ্য নয়। পরীক্ষাতে এইভাবে ডট এবং ক্রস চিহ্ন উভয় দিতে হবে। তো এখন একটু খেয়াল করো, ফসফরাস মৌল ক্লোরিনের 3টার সাথে ইলেকট্রন 3টা শেয়ার করলো, তাহলে ফসফরাসের এখন ইলেকট্রন হলো কয়টা? এখানে 2 4 6 এবং 8টা। এবং আরেকটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা ক্লোরিনেরই কিন্তু 8টা ইলেকট্রন। তার মানে ফসফরাস ট্রাইক্লোরাইডে ইলেকট্রন শেয়ার করার পরে তার মোট ইলেকট্রন সংখ্যা হয় কয়টা? 8টা। যার কারণে ফসফরাস ট্রাইক্লোরাইড আমরা বলতে পারি, ফসফরাস ট্রাইক্লোরাইডটা কি? অষ্টক নিয়ম মেনে চলে, অষ্টক নিয়ম মেনে চলে। এবার আমরা দেখব ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে। ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখো, ফসফরাস পেন্টাক্লোরাইড, এটাতে আমরা একটু দুজনের মধ্যে তুলনামূলক ঋণাত্মক মৌল ক্লোরিন, মাইনাস আধান এবং 5টা মাইনাসের বিপরীতে সে 5টা প্লাস। এর দ্বারা বোঝা যাচ্ছে ফসফরাস 5টা ইলেকট্রন শেয়ার করবে একাই এবং 5টা ক্লোরিন একটা করে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা কেমন হতে পারে ফসফরাসের ক্ষেত্রে? আমরা ফসফরাসের ক্ষেত্রে দেখব 1s2 2s2 2p6 3s2 3p3। বাদে আমরা যেটা লিখতে পারি ফসফরাস 15। ফসফরাসের কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো, ওর কিন্তু অনুমোদিত অরবিটাল ডি অরবিটাল কিন্তু আছে। তার তৃতীয় কক্ষপথ একটা ডি অরবিটাল, কারণ আমরা জানি 1 নম্বর শক্তি স্তরে অরবিটাল হয় একটা এস, 2 নম্বরে 2টা এসপি, 3 নম্বরে 3টা এসপিডি। তার অনুমতি আছে কিন্তু ব্যবহার হয় না, কিন্তু আমাদের আজকে ব্যবহার করতে হবে। তো আমরা লিখবো 1s2 2s2 2p6 3s2 3px 3py এবং 3pz। আমি যদি এখানে 3d অরবিটালটা আনতাম, এখানে আনতাম, তাহলে 3d 0। তাহলে আমরা 3d এরকম লিখতাম 3dxy 3dyz 3dzx 3dy
x2 মাইনাস y2 3d z2। যাই হোক, আমাদের পি অরবিটাল ইলেকট্রন কয়টা আছে? তিনটা, এক্স এ একটা, ওয়াই একটা এবং জেড একটা। এবং ডি অরবিটাল যেহেতু জিরো, সবগুলোতে ইলেকট্রন জিরো। আমরা এটা সাধারণত লিখি না, কিন্তু ডি অরবিটাল আছে। এবার তুমি খেয়াল করো, ফসফরাসে বিজোড় ইলেকট্রন স্বাভাবিক অবস্থায় কয়টা? তিনটা, কিন্তু ফসফরাসের ইলেকট্রন বিজোড় ইলেকট্রন দরকার পাঁচটা। এবার আমরা মৌলটাকে উদ্দীপিত করব বা উত্তেজিত নেব। উত্তেজিত কখন নেওয়া যায়? যদি তার ফাঁকা অরবিটাল থাকে এবং শেষ শক্তি স্তরে জোড় ইলেকট্রন থাকে। খেয়াল করে দেখো, ফসফরাসের শেষ কক্ষপথে 3s2 এটা জোড় অবস্থায় আছে, আর এখানে কিন্তু দেখো ডি অরবিটাল তার কি ফাঁকা অরবিটাল আছে, এখানে তার ফাঁকা অরবিটাল আছে, যার কারণে আমরা এটাকে উদ্দীপিত করতে পারবো। এখানে জোড় ইলেকট্রন ছিল। তো যাই হোক, আমি ফসফরাস মৌলটাকে উদ্দীপিত করব। উদ্দীপিত করলে দেখো 1s2 2s2 2p6 3s2 ছিল, আমরা এটাকে 3s লিখবো অন। এখান থেকে মূলত একটা ইলেকট্রন এই যে ডি অরবিটালে আসবে, তাহলে আমরা লিখবো 3px অন, 3py অন, 3pz অন। এটা আমার আগে ছিল। আর এখান থেকে একটা ইলেকট্রন কোথায় গেল? 3dxy অন। তার মানে বর্তমানে আমার বিজোড় ইলেকট্রন কয়টা হলো? আমার বর্তমানে বিজোড় ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 5টি। অপরদিকে ক্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা দেখো 1s2 2s2 2p6 3s2 3p5, এটা স্বাভাবিক অবস্থা। এটা কিন্তু আমার ফসফরাসের ছিল উত্তেজিত অবস্থা। এটাকে আমরা বা দিয়ে ক্লোরিন 17 লিখতে পারি, 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz। তো যাই হোক, পি অরবিটালে 5টা ইলেকট্রন, একে একটা দাও, একটা দাও, একে একটা দাও, এরপরে আরো দুইটা বেঁচে গেল, তাহলে এক্স কে আরেকটা দাও, ওয়াই কে আরেকটা দাও। বিজোড় ইলেকট্রন থাকলো কয়টা? একটা। এবার আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডের স্ট্রাকচারটা দেখব কিরকম হতে পারে। দেখো, ফসফরাস পেন্টাক্লোরাইডে কেন্দ্রে থাকবে ফসফরাস। আমরা তোমাদেরকে বলেছিলাম যে একটা মৌলের যতগুলো কক্ষপথ থাকে তার চেয়ে আমরা একটা বৃত্ত বেশি আঁকাবো, কক্ষপথ হিসেবে বেশি আঁকাবো। আঁকায় প্রথম যে বৃত্তটা থাকবে সেটা হবে মূলত নিউক্লিয়াস। তো প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথ। এটা প্রথমটা হলো নিউক্লিয়াস। প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয়তে ইলেকট্রন আছে 8টা, এগুলো জোড়া জোড়া আছে। তৃতীয়তে আমরা দেখো ফসফরাসে আমরা তোমাদেরকে দেখিয়েছি, ফসফরাসের ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন কয়টা? বর্তমানে 5টা। 5টা থাকার কারণে আমি 5টা ইলেকট্রনকে বিজোড় আকারে দেখাবো, 1টা 2টা 3টা 4টা 5টা। এবং 5টা বিজোড় ইলেকট্রনের সাথে ক্লোরিনের একটা করে বিজোড় ইলেকট্রন শেয়ার হবে। তাহলে আমরা যদি এখানে একটা ক্লোরিন লিখি, এটা নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এখানে ইলেকট্রন শেয়ার করবে। তো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টা, দ্বিতীয়তে যথারীতি ইলেকট্রন হবে 8টা এবং তৃতীয়তে ইলেকট্রন ছিল 7টা। তার মধ্যে 3টা জোড়া, একটা বিজোড়, যেটা এখানে শেয়ার হবে। এখানে যদি আমরা একটা ক্লোরিন নেই, অ্যাট দ্য সেম, প্রথমে 2টা, তারপরে হবে 8টা এবং শেষ কক্ষপথে ইলেকট্রন 7টা, একটা বিজোড় যেটা শেয়ার হবে, আর 6টা এখানে জোড় অবস্থায় থেকে যাবে। 6টা ইলেকট্রন এখানে জোড় অবস্থায় থেকে যাবে। আবার এখানে যদি আমরা একটা ক্লোরিন নেই, প্রথমে 2, তারপরে দিতে হবে 8, তারপরে দিতে হবে 7, একটা বিজোড় এবং 6টা ইলেকট্রন জোড় অবস্থায়। এখানে যদি আমরা একটা ক্লোরিন কল্পনা করি, প্রথমে 2, তারপরে 8, তারপরে এখানে আমরা 7টা দিতে পারি। এখানে একটা ক্লোরিন নেব, প্রথমে 2, তারপরে 8টা এবং শেষ কক্ষপথে আমরা ইলেকট্রন দেব 7টা। তাহলে আমাদের খেয়াল করে দেখো, ফসফরাসের শেষ কক্ষপথে বর্তমানে ইলেকট্রন শেয়ারের পরে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া এবং কি 5 জোড়া হলো। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হলো কয়টা? 10টা, যেটা 8-এর চেয়ে বেশি। এটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। এটাকে আমরা অষ্টক সম্প্রসারণ বলে থাকি। এটাকে অষ্টক সম্প্রসারণ বলে থাকি, যেটা তোমাদের বইয়ের ভাষায়, আমরা যদি এটা বইয়ের ভাষায় চিন্তা করি, তাহলে এটা বই অনুযায়ী এটাকে বলা হয় 2 এর নিয়ম। 2 এর নিয়মটা এরকম
যে একটা মৌলের ইলেকট্রন, একটা মৌল যদি আর একটা মৌলের সাথে যুক্ত হতে যায় তাহলে তারা জোড়া জোড়া ইলেকট্রন শেয়ার করবে অথবা জোড়া জোড়া দান করবে, গ্রহণ করবে, জোড়া অবস্থায় থাকবে। তাহলে সেটা হলো দুইয়ের নিয়ম। তো দুইয়ের নিয়মটা মূলত দুই ভাগে ভাগ করা যায়। যদি দুইয়ের নিয়মে 8-এর কম হয় তাহলে সেটাকে বলা অষ্টক সংকোচন, আর যদি 8-এর বেশি হয় তাহলে অষ্টক সম্প্রসারণ। তাহলে খেয়াল করে দেখো, ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগে মোট ইলেকট্রন আমরা ফসফরাসে পেলাম কয়টা? 10টা। তার মানে এটা অষ্টক নিয়ম মেনে চলেনি। অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে অষ্টক নিয়মের কি ঘটে? অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে, ব্যতিক্রম ঘটে থাকে। তার মানে ফসফরাস পেন্টাক্লোরাইড কি অষ্টক নিয়ম মেনে চলে না। অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড অষ্টক নিয়ম মেনে চলে না। অর্থাৎ আমরা আজকে দেখলাম ফসফরাস ট্রাইক্লোরাইড অষ্টক নিয়ম মেনে চলে এবং ফসফরাস পেন্টাক্লোরাইড অষ্টক নিয়ম মানে না। ধন্যবাদ সবাইকে।